আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও 18,000 দরিদ্র পরিবার। 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। অবৈধ অর্থ বিনিময়ে 4 মোবাইল কোম্পানির 150 কোটি টাকার ভ্যাট মওকুফ। এনবিআর এর সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা। মালয়েশিয়াগামী কর্মীদের 3,000 অভিযোগ মন্ত্রণালয়ে। ঈদের পর তদন্ত প্রতিবেদন, দায়ী কাউকেই ছাড় দেবে না সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমিহীন ও গৃহহীন প্রতিটি মানুষকে সুন্দর জীবন উপহার দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 174 উপজেলার 18,566টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে 3 জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি 70টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করেছেন আপেল মাহমুদ। বিবি আয়েশা এতদিন নদীর পাড়ে পলিথিনে মোড়ানো ঘরে বসবাস করলেও এখন তার আশ্রয় ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়ার আধা পাকা এ ঘরে। বাড়ি ঘর লয়ে গেছে নদী বেদিশে হইয়া তো এই দেশে আইছি। আমার বাড়ি হয়েছে যে লিমুদি বাংলা বাজারে এন দৌলতকার এদিকে আয়া তো এন অনকি ঘর আছিল পাইছি মাথা গুজাইয়া থাই। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে 174টি উপজেলায় এবার 18,566টি গৃহহীন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভোলা জেলার চর ফ্যাশন, লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে অসহায় মানুষদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। ঘূর্ণিঝড় রিমাল সহ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর তৈরি করার উদ্যোগের কথাও জানান তিনি। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। পরে 3টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। 1997 সাল থেকে বর্তমান পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের অধীনে দেশের প্রায় 50 লাখ মানুষ পেয়েছেন স্থায়ী ঠিকানা। এতে একদিকে গৃহহীন এবং ভূমিহীন মানুষদের যেমন দিন বদল ঘটছে, আরেকদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন এসব অসহায় মানুষ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চর ফ্যাশন, ভোলা। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন GCA প্রবর্তিত লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কারটি তুলে দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর প্যাট্রিক ভি ভারকুইজেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় অভিযোজন কর্মসূচি চালু করায় এই প্রথম বাংলাদেশকেই এই পুরস্কার দেওয়া হলো। এ সময় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ আদায়ে প্রধানমন্ত্রীকে আরও সোচ্চার হওয়ার অনুরোধ জানান GCA প্রধান প্যাট্রিক ভি ভারকুইজেন। অবৈধ অর্থের বিনিময়ে 4 মোবাইল কোম্পানির 150 কোটি টাকা ভ্যাট মওকুফের
অভিযোগে এনবিআর এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। কমিশন সচিব জানান, তদন্তে দোষ পাওয়া গেলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। রক্ষক হয়ে অনেকটা ভক্ষকের কাজ করেছেন বৃহৎ করদাতা ইউনিট বা মূসকের সদ্য সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। 2020 থেকে 22 সাল পর্যন্ত বেসরকারি 4টি মোবাইল ফোন কোম্পানির স্থান ও স্থাপনার ভ্যাট নির্ধারিত সময়ে পরিশোধ না করায় সুদ দাঁড়ায় 152 কোটি টাকা। এর মধ্যে গ্রামীণ ফোনের 58.5 কোটি, বাংলালিংকের প্রায় 58 কোটি, এয়ারটেলের 20 কোটি ও রবির 15 কোটি টাকা। এসব টাকা দ্রুত পরিশোধের চাপ দেন মূসকের তখনকার কমিশনার ওয়াহিদা, কিন্তু কয়েক মাস পরেই তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন। এক পর্যায়ে নির্বাহী আদেশে সব টাকা মওকুফ করে দেন। অবৈধ সুবিধা নিয়ে তিনি এ কাজ করেছেন বলে উঠে আসে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে। ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেয় এনবিআর। এর প্রেক্ষিতে মামলা করল কমিশন। ওয়াহিদা রহমান চৌধুরী তিনি বৃহৎ করদাতা ইউনিট মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। অবৈধ লেনদেন সমান অপরাধ হলেও 4টি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছে না দুদক। তদন্তে দোষ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান কমিশন সচিব। মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে মূসকের সাবেক কমিশনার ওয়াহিদাকে গ্রেফতার করা হতে পারে বলেও জানান তিনি। তদন্তকালে নিশ্চয়ই তখন করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিয়মের 3,000 অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঈদের পর এসবের তদন্ত রিপোর্ট প্রকাশ ও দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, ওমানে থাকা 96,000 বাংলাদেশিকে বৈধতা দিতে যাচ্ছে দেশটির সরকার। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি মধ্যপ্রাচ্যর কাতার, কুয়েত ও ওমান সফর নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতে। এ সময় মালয়েশিয়া ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের বিষয়ে যথেষ্ট আন্তরিক তার মন্ত্রণালয়, দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে এবং যারা ক্ষুণ্ণ করতে চায়, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। এ সময় মধ্যপ্রাচ্য সফর ইতিবাচক জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানে বৈধতা দেওয়া হবে দেশটিতে থাকা লক্ষাধিক প্রবাসী কর্মীকে। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। ওমান, কাতার ও কুয়েতে পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানো সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন ওয়াকারুজ্জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 23 জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। সকালে গণভবনে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নতুন বিমান বাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নিযুক্ত বিমান বাহিনী প্রধান। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দেশ এখন আজিজ বেনজিরের দুর্নীতির দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, অথচ 43 বছর ধরে এই ইতিহাস জাতির কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিকেলে মানিকগঞ্জ মুন্নু সিটিতে ঢাকা বিভাগীয় বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, দেশ যখন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল তখনই জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ এবং ঘটনা তাই। এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে, দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আঘাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। ঈদ মানে খুশি আর আনন্দ, সারাদিন ঘোরাঘুরি আর হই হুল্লোড়, আর সাথে যদি থাকে নতুন বাহারি পোশাক, তখন বাড়তি আনন্দ থাকে খুশির দিনটিকে ঘিরে। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পোশাকের সমাহার নিয়ে এসেছে ভিক্টর লাইফস্টাইল। রয়েছে পোলো টি শার্ট, শার্ট, কুর্তা সহ পুরুষদের পছন্দের সব পোশাক। ভিক্টর লাইফস্টাইলে পাওয়া যাচ্ছে পুরুষদের জন্য অনেক কিছু। জিন্স প্যান্ট আছে, ক্যাজুয়াল শার্ট আছে, পাঞ্জাবি আছে, কাবলি আছে, পোলো আছে, ফরেন, সবকিছু ফরেন। আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে এখানে। বিকাশে কেনাকাটার পরে যদি কোনো কাস্টমার পেমেন্ট করে তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ভিক্টর লাইফস্টাইলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রথমবারের মতো সারা দেশে 5 বছরের কম বয়সী শিশুদের রক্তে সীসা ও মেটালের উপস্থিতি পরীক্ষা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। একই সঙ্গে গর্ভবতী নারীদের অ্যানিমিয়া পরীক্ষা সহ পারিবারিক বিভিন্ন বিষয়ে জরিপ চালাবে সংস্থাটি। সুস্থ নারী ও শিশুর সমাজ গড়ে তুলতে বিবিএস এর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 7-এর আওতায় 2024-25 অর্থ বছরে এসব কার্যক্রম চালানো হবে। মঙ্গলবার বিবিএস সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সঠিক তথ্যের প্রয়োজন, তাই দক্ষতার সাথে মাঠ পর্যায়ে জরিপ কাজ করতে হবে। এছাড়া নারী ও শিশুদের শারীরিক অবস্থান না জানতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলে জানান বক্তারা।
খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা 11 লাখেরও বেশি। ঈদুল আজহার মাত্র কয়েকদিন বাকি থাকায় পশুর যত্ন আর বেচাকেনা নিয়ে তুমুল ব্যস্ত খামারি ও গৃহস্থরা। লাইভ ওয়েটে দরদাম হওয়ায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনার ছোট বড় সব খামারি এখন ব্যতিব্যস্ত। রাত দিন কাজ চলছে, পশুদেরও যত্ন আত্মি বেড়েছে। সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের অপেক্ষায়। গোখাদ্য সহ লালন পালনের ব্যয় বাড়ায় কোরবানির পশুপালনে অন্য বছরের তুলনায় খামারিদের খরচ বেশি হয়েছে এবার, তাই দামও বেড়েছে। লাইভ ওয়েটে বিদেশি জাতের গরুর কেজি 500 আর দেশি গরু 550 টাকা হাঁকছেন ব্যবসায়ী খামারিরা। সোমবার আনুষ্ঠানিকভাবে মহানগরীর কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। তবে ঝামেলা এড়াতে খামারে গিয়ে গরু পছন্দ করে আগাম বুকিং দিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। দাম বেশি হলেও মোটামুটি ভোক্তার সাধ্যের মধ্যেই আছে। একটা গরু যদি লাইভ ওয়েটে কেনে ওয়েস্টেজটা বাদ দিয়ে সে হিসাব করতে পারে যে এতটুকু গোশ থাকবে, এতটুকু করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা দিতে পারবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে এবার খুলনা বিভাগে চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত আছে। 80 থেকে শুরু করে 1.5 লাখ এই রেঞ্জের গরুর চাহিদা বেশি, মানে এদের সংখ্যা বেশি। বাকি বেশি বড় গরুগুলা এগুলো বড় ক্রেতার সংখ্যাও কম, যার কারণে আমাদের দেশে যে আমাদের খুলনা জেলাতে খামারি যেটা তৈরি করতেছে এটা তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে। গত বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 11,06,532টি। এদিকে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার রোধে সড়কে নজরদারির পাশাপাশি নানা ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ঈদের দিনই মহানগরীর কোরবানির পশুর বজ্র পরিষ্কারের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারে বিনিয়োগে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফায় কর প্রত্যাহার সহ 7 দফা সুপারিশ করেছে ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। ক্যাপিটাল বাজারে অব্যাহত পতন রোধে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাদের। ব্রোকার্স ক্লাবে 2024-25 সালের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে পুঁজিবাজার উন্নয়নে মার্জিন লোন এবং আইপিও নীতিমালা সংশোধনের তাগিদ দেন তারা। শুধু রাজস্ব নীতিমালা দিয়ে শেয়ার বাজার ভালো করা সম্ভব নয় জানিয়ে ভালো কোম্পানির আইপিও বাজারে আনার কথা বলেন ডিবিএর সদস্যরা। নতুন বিনিয়োগকারী অ্যাট্রাক্ট করার জন্য আমাদের যারা আসবেন তাদেরকে একটা কর ছাড় দেওয়া হোক, করের অব্যাহতি দেওয়া হোক ফর অ্যাটলিস্ট 3 years পিরিয়ড, এবং there will be no question asked. অন্যতম মূল সমস্যা হচ্ছে দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মার্কেট। এবং অফ দ্য মার্কেট যখন আমি বলি, অল স্টেক হোল্ডার্স, যে কোম্পানি, আমরা যারা আছি, ইন্টারমিডিয়ারিজ এবং রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ তো অফকোর্স, অ্যান্ড সবাইকে আমরা সত্যিকার অর্থে আমাদের রোল প্লে করতে পারছি কিনা। কর ভ্যাট আদায়ে ব্যবহৃত ডিজিটাল পদ্ধতিকে আরও সহজ করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বিদেশিদের উপর পুরোপুরি নির্ভরশীল হতে গেলে তথ্য চুরির আশঙ্কা রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস আয়োজিত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তথ্য প্রযুক্তি খাতের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, রাজস্ব বোর্ডের আওতাধীন কর, শুল্ক ও ভ্যাট বিভাগকে আধুনিকায়ন করতে হবে। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের টানা 8 মাসের আগ্রাসনে বিপর্যস্ত গাজার 2000 বাসিন্দাকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাদশাহর
দপ্তরের জারি করা রাজকীয় নির্দেশে গাজার 2000 ফিলিস্তিনি বিনা খরচে হজ পালনের সুযোগ পাচ্ছেন। শহীদদের পরিবার থেকে হজ যাত্রীদের সৌদিতে আনতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শায়েখের দাবি, এই উদ্যোগ গাজার ফিলিস্তিনি জনগণের কষ্ট দুর্দশা কিছুটা লাঘব হবে। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হজ চলাকালে সব ধরনের স্লোগান নিষিদ্ধ করেছে সৌদি সরকার। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকতে সব হজ যাত্রীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান। সকালে বরিশাল ক্লাবে আয়োজিত স্কিলস ইনোভেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার আশা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি কাজে লাগালে দেশ দ্রুত এগিয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অ্যাসেট প্রকল্পের সহায়তায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঋষিধাম ও তুলসীধামর মহন্ত শ্রীমত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের ৮৩তম জন্মবার্ষিকী পালিত হল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঋষিধামে। ঋষিধাম পরিচালনা উপকমিটির আয়োজনে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ, বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ও শ্রীগুরু সংঘ ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষিধামের সভাপতি চন্দন সিনহা, শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিংহ, শ্রী তরিত কান্তি গুহ, শ্রী বিমল কান্তি দেব। এ সময় সকলে শ্রীমত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের দীর্ঘায়ু কামনা করেন। পরে হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঘিরে ঋষিধামে বসে মেলা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব ও তার সহধর্মিনী মির্জাপুর উপজেলা নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরিনকে সংবর্ধনা দিয়েছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্লাব প্রাক্তন সৈনিক ক্লাব। রাজধানীর বেগুনবাড়িতে ক্লাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের গ্রুপের বাকি 2 ম্যাচ খেলতে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে টাইগারদের প্রথম 2 ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রে, আর পরের 2 ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। 17 জুন নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ নেপাল। সেন্ট ভিনসেন্টে পৌঁছার পর বাংলাদেশ ক্রিকেট দলকে ক্যারিবিয়ান কায়দায় বরণ করে নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন তাওহিদ হৃদয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উইকেট থাকলে জিতে এই মাঠ ছাড়তে পারতেন তিনি। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলেও জানান হৃদয়। এস.এম. আশরাফের রিপোর্ট। 114 রানের লক্ষ্যটাও বাংলাদেশ ছুঁতে পারল না। যাদের উপর বেশি ভরসা করে দল, সে শান্ত আবারও ব্যর্থ, ফিরলেন 14তে। লিটন আউট 9 রানে। আর সাকিব আল হাসান ব্যাটিং পজিশনে উপরে এসেও প্যাভিলিয়নের পথ ধরেন নিজের 3 রানে। তবু সতীর্থদের দোষ না দিয়ে হৃদয় বললেন, তার কারণেই ম্যাচ হেরেছে দল। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে,
আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি, দ্যাটস ইট। সমীকরণ যখন 23 বলে 26 রান মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেন আম্পায়ার, কিন্তু পায়ে লেগে বল তখন সীমানার বাইরে। সিদ্ধান্ত পরিবর্তন হলেও ওই 4 রান আর গণনা করা হয়নি। শেষ পর্যন্ত টাইগারদের পরাজয়ের ব্যবধানটাও তাই থাকলো। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং এর যে শক্তি, তাতে শুধু সুপার 8-এ নয়, সেমিফাইনাল এবং ফাইনাল খেলার যোগ্যতাও টাইগারদের রয়েছে বলে মনে করেন 2 ম্যাচই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এসএম আশরাফ, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের ম্যাচ জয়ে 107 রানের টার্গেটে কানাডার বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। অবশ্য গ্রুপ নিজেদের প্রথম 2 ম্যাচ হারায় সুপার 8 পর্বে খেলাটা অনিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। শেষ খবর পাওয়া পর্যন্ত বাবর আজমের দলের সংগ্রহ 1 উইকেটে 21 রান। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার অ্যারন জনসনের 50-তে 106 রান তুলে 7 উইকেটে হারানো কানাডা। 44 বলে 4 আর 4 ছক্কায় 52 রান করেন জনসন। 14 বলে 13 রানে অপরাজিত থাকেন কালিম সানা। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ও হারিস রউফ 2টি করে উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও 18,000 দরিদ্র পরিবার। 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। অবৈধ অর্থ বিনিময়ে 4 মোবাইল কোম্পানির 150 কোটি টাকার ভ্যাট মওকুফ। এনবিআরের সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা। মালয়েশিয়াগামী কর্মীদের 3,000 অভিযোগ মন্ত্রণালয়ে। ঈদের পর তদন্ত প্রতিবেদন। দায়ী কাউকেই ছাড় দেবে না সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।